It was a land they had to leave, swamps and marshes and forests. It was a land that could not feed them. তিব্বতে যাওয়ার পরে তিব্বতী যে বন ধর্ম, যেটা প্রি বুদ্ধিস্ট বন রিলিজিয়ান, সেই বৌদ্ধ পূর্ববর্তী যে বন ধর্ম ব্যবস্থা ছিল তার সাথে মিলে বন বুদ্ধ ধর্ম নতুন করে একটা রূপ পায়। তিব্বতের মধ্যযুগের ব্যাপার এটা। এই মধ্যযুগে যে ব্যাপারটা ঘটে গেল সেই ব্যাপারটাই পরবর্তীকালে বিভিন্নভাবে তিব্বতী বৌদ্ধ লামাদের মাধ্যমে এবং বিভিন্ন ধর্মগুরুর মাধ্যমে সেটা আমাদের উত্তরবঙ্গে এসে সেটা স্থান করে নিল। পরবর্তী ঘটনা যেটা, সেটাকে আবার আগে থেকে আমাদের টেনে নিতে হবে যে যখন বন ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের মিলন ঘটল, বন ধর্মটা হচ্ছে বৌদ্ধ ধর্মের আগের তিব্বতে প্রচলিত একটা তিব্বতের নিজস্ব ধর্ম ব্যবস্থা। এটা আমাদের ভারতীয় শূন্যবাদের সাথে অনেকটা মেলে, অর্থাৎ জগতে আর কিছু নেই, মহাশূন্যের সাথে বিলীন হতে পারলে সাধনার মাধ্যমে। বৌদ্ধ ধর্মে যেমন নির্বাণের কথা বলা হয়েছে, সেই বন ধর্মের শূন্যবাদও সেই নির্বাণের কথাই বলা হয়েছে একইভাবে, যে জগতে আর কিছু নেই, জগতের সম্পর্কচ্যুত করে সম্পূর্ণভাবে মহাজগতের সাথে মিলিত হয়ে পরম ব্রহ্মের সাথে মিলিত হওয়ার কথা যেটা ভারতীয় ধর্মে বলেছে, সেটাও ওরা বলেছে মহাশূন্যের সাথে মিলিত হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। সেই ধর্মের সাথে মেলার পরে বনের ব্যবস্থাটা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের মাধ্যমে এবার এখানে উপস্থিত হলো। এই তান্ত্রিক বৌদ্ধ ধর্মের মধ্যে যখন গেল, চিকিৎসা ব্যবস্থার সাথে সেটা যুক্ত হয়ে গেল। চিকিৎসা ব্যবস্থার অনেকগুলো দিক সেখানে প্রকাশিত হয়েছে। এই দিকগুলোর মধ্যে মাসানটাকে তারা যেভাবে নিয়েছেন, মাসানটাকে ধরা হয়ে থাকে যে এখানে 18টা অপদেবতা রয়েছে। আমরা অপদেবতা বলছি, ওরা অপদেবতা কথাটা ব্যবহার করছেন না, দেবতাও ব্যবহার করছেন না, মাসানই বলছেন। 18টা মাসান। এই মাসানগুলো বেশিরভাগই শ্মশানে তাদের পুজো করতে হয় বা শ্মশানের মতো জায়গাতে পুজো করতে হয়, কিন্তু রোগীকে সবসময় বের করা যায় না। তার ফলে বাড়ির আনাচে কানাচে কোনো একটা জায়গাতে, যেখানে সাধারণত জঙ্গলাকীর্ণ বা একটু জলা জায়গা রয়েছে, সেরকম জায়গাতেও পুজোর ব্যবস্থা করা হয়ে থাকে। এই পুজোটাকে আমরা পুজো বলছি, কিন্তু এটা পুজো নয়। আসলে আমি অপরাধ করেছি, তুমি ক্রুদ্ধ হয়েছো হে মাসান দেবতা, সুতরাং তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি এবার ছেড়ে চলে যাও। Finally, it was in Tibet that they found a place to eke out an existence, an ancient land with a profound sense of philosophy and culture.
চীন এবং ভারতের এই অঞ্চলের যে সম্পর্ক সেটা হচ্ছে সিল্ক রুট বলা হয়ে থাকে। প্রাচীন বাংলার যে সিল্ক রুট ছিল সেটা একসময়তে জলপাইগুড়ি দার্জিলিং জেলার মধ্য দিয়েও এই সিল্ক রুটটা চলেছে। নিহার রঞ্জনের ইতিহাসে আমরা এটা পাচ্ছি এবং বিভিন্ন ইতিহাসে, এটা বাঙালির ইতিহাসে, ভারতের ইতিহাসে এই সিল্ক রুটটাকে দেখতে পাচ্ছি। সিল্ক রুটের যে উদ্দেশ্য ছিল সেটাও কিন্তু গৌড়ের সাথে সম্পর্কিত। গৌড়ে সবচেয়ে বেশি সিল্ক উৎপন্ন হতো। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে, আজকের উত্তরবঙ্গ নয়, পাবনা থেকে আরম্ভ করে কুষ্টিয়া অব্দি বিভিন্ন জায়গাতেই সিল্ক রেশম উৎপাদন করা হতো। এই রেশম উৎপাদনে রেশমটাকে ধর্মীয় একটা অঙ্গ হিসেবে, রেশমি কাপড় ধর্মের অঙ্গ হিসেবে এখনও তিব্বতে বৌদ্ধ ধর্মে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। Symbols of a way of life, teaching tools and chronicles of history, the Thangka embraced the migrants. And they immersed themselves in an art that was also enlightenment. And they had to enter through the door which permits but the soul to enter, and then meditate. মাসানের যে প্রথম দিকে যে আমি ছবিগুলো নিজে ছোটোবেলায় দেখেছি সেগুলো কিন্তু সবই পট। সেই মাসান পটগুলো তৈরি হতো ওই কাপড়ের উপরে। তিব্বতের ছবি যেমন আঁকা হয়ে থাকে রেশমি কাপড়ের উপরে, সেই রেশমি কাপড়ের উপরে বিভিন্ন মাসানের ছবি আঁকা হতো এবং এক একটা রোগের জন্য, তার সুস্থ করে তোলবার জন্য এক একটি পট সামনে রেখে পুজো করা হতো। বিভিন্ন কারণে এই রুটটা বন্ধ হয়ে গেল। আর এখানেও বৌদ্ধ ধর্মের প্রভাবও আর থাকলো না। ফলে বৌদ্ধ তান্ত্রিক ধর্মের লোকদের আসা যাওয়া কমে গেল। বরং যারা বাংলাতে তান্ত্রিক ছিলেন তারা এই পথেই নেপালে গিয়ে আশ্রয় নিয়েছেন, তিব্বতে চলে গেছেন। ফলে তাদের যে ফেলে যাওয়া ব্যাপারগুলো, সেখানে ধর্মীয় আচার আচরণগুলো, সেগুলো জলপাইগুড়ি, দার্জিলিং, কুচবিহার তিনটে জেলাতে বিশেষভাবে থেকে গিয়েছে। এই আদিম তান্ত্রিক ব্যাপারটার উপরেই গড়ে উঠেছে আজকের উত্তরবঙ্গের মাসান এবং মাসান পুজো বা মাসানের অনুষ্ঠান। এখন সিল্ক থেকে কি করে শোলাতে এলো? সিল্কের পরের যে ব্যাপারটা দাঁড়ালো, সেখানে তুলট কাগজে আঁকার চেষ্টা হয়তো হয়েছিল, আমি দু একটা ছবি দেখেছিলাম, কিন্তু সেগুলো খুব কার্যকারী হয়নি। আর আসলে এই ভঙ্গিটির মধ্যে, আঁকার ভঙ্গিটির মধ্যে এমন একটা অদ্ভুতুরে ব্যাপার ফুটিয়ে তোলা দরকার, তার ভীতিজনক একটা ব্যাপার ফুটিয়ে তোলা দরকার, যেটা আমার কাছে ফিগার আসবে না, ছবিটা পুরো আসবে না, কিন্তু আসবে। সে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, বোঝা যায় না, এরকম আলো আধারে ব্যাপারটা ফুটিয়ে তোলা দরকার ছিল। সেই কাজটা বাংলার যে শোলা শিল্প, অত্যন্ত সমৃদ্ধ শিল্প। বাংলা জলা জংলা জায়গা, জলাতে প্রচুর শোলা পাওয়া যায়। উত্তরবঙ্গেও প্রচুর পরিমাণে শোলা পাওয়া যেত, কারণ এখানে প্রচুর জলাভূমি ছিল, প্রাকৃতিক জলাভূমি, যেখানে প্রাকৃতিকভাবেই অত্যন্ত উৎকৃষ্ট মানের শোলা উৎপন্ন হতো। এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে শোলার সম্পর্ক, শোলার উৎপত্তি, তার জন্ম, সেই সম্পর্ক মন্ত্র আছে, গান আছে। শোলা তুলতে যাওয়ার আগে তার মন্ত্র পাঠ করে, গান করে শোলা তোলা হতো। অর্থাৎ এই সমস্ত ব্যাপারটি একটা আনুষ্ঠানিক ব্যাপার, রিচুয়ালিস্টিক ব্যাপারের মধ্যে এসে গিয়েছিল। এখন এই আসবার পরে যে ব্যবস্থাটা এসে গেল, সেটা হচ্ছে পাহাড়ের দিকে এখনও সম্ভবত সিল্কের আঁকা পট পাওয়া যায় কোনো কোনো জায়গাতে। যেমন টোটোপাড়াতে একটা ছোট ঘর আছে, ওটা রাস্তার ধারে এই ঘরগুলো করে। দূরের পথিক যে রাস্তা দিয়ে চলাচল করবে, গ্রামের পথিক নয়। এই যে সিল্ক থেকে শোলাতে বিবর্তিত হলো, আসলে আমাদের বাংলা শোলা শিল্প এটাকে ধরে ফেললো ব্যাপারটাকে। এখন উত্তরবঙ্গে যারা শোলার কাজ করতেন তাদেরকে বলা হয় মালি বা ফুলমালি। এরা বিয়ের বা অন্য সমস্ত ব্যাপারে শোলার কাজগুলো করতেন। শোলার কাজ এত নিপুণভাবে করেছে, আমার এখানে কিছু সংগ্রহ আছে, এখানে 10-12টার মতো রয়েছে সংগ্রহ। এই কাজগুলোর মধ্যে আবার রঙের কাজ আছে। আবার শুধু মাসান সাধারণ পুজো হচ্ছে যেটা, সেখানে সাদা মাসান দিয়ে দিচ্ছে, সবগুলোর আর কোনো রং টং নেই, শুধু কাটার ক্ষেত্রে আলাদা হচ্ছে, মূর্তিটার চেহারা আলাদা হচ্ছে। কিন্তু যখনই সেখানে
ধর্মীয় ব্যাপারটাকে, তান্ত্রিক ব্যাপারটাকে ধরার চেষ্টা করছে, সেই রকম লোকের, সেরকম একজন ওঝা পুজোটা করবে, সে কিন্তু সেটা নেবে না। টিবেটান নাচগুলোর কথাই হচ্ছে আমাদের দুর্গার মতোই, যে শেষে যারা অসুর তাদের পরাজয় ঘটবে, অশুভ শক্তির পরাজয় ঘটবে, শুভ শক্তির জয় ঘটবে। লাল রংটা হচ্ছে পুরোপুরি মাসানের যে নৃশংসতা, তার প্রতীকটা ফুটিয়ে তোলবার জন্য সেখানে ব্যবহার হচ্ছে। প্রধানত এই তিনটে, এবং এখানে এই রঙগুলো বাজার থেকে কেনা হতো না। গ্রামীণ ভাষায় এটাকে বলা হয় ঢেঁকির শাক। এই ঢেঁকির শাকটাকে ছিঁড়লে পরে এর থেকে যে রসটা নিঃসৃত হয়, আঠালো একটা রস, এই রসটাকে দিয়ে ছবির বাইন্ডার হিসাবে ব্যবহার করা হতো প্রাচীনকালে। যারা সোলার কাজ করছেন তারা তো মালি হিসেবে, তাদের কিন্তু পুজো পার্বণের ব্যাপার নাই, কিন্তু তারাও এই মূর্তি তৈরি করবার সময়তে তারা বলেন যে আমরা খুব ভীষণভাবে চিন্তা করে তৈরি করি, যদি একটু এদিক হয়ে যায় আমাদের উপর অভিশাপ নেমে আসতে পারে। এখন আর যারা পুজো করে তারা হচ্ছে ওঝা নামে পরিচিত, মাসানের ওঝা। মাসানের ওঝা বিভিন্ন ধর্মের রয়েছে, হিন্দু আছে, একেবারে মুসলমান ধর্মের লোকও আছেন, যারা মুখে প্রকাশ করতে চান না, তাদের কোথাও বাইরে বলবেন না যে তারা পুজোটা করছেন, কারণ প্রত্যেকের নিজস্ব ধর্মের কিছু বাধা থাকে, সেই বাধা রয়েছে। এখন এই পটের কোনো পরিবর্তন খুব একটা হচ্ছিল না। পটের পরিবর্তন না হয়ে যে ব্যাপারটা দাঁড়িয়েছিল সেখানটাই নিহার ধরেছেন সেই ব্যাপারটাকে, যে এটাকে চিত্ররূপটাকে কোথায় নিয়ে যাওয়া যায়। Nihar Mojumdar, in whose hands the Mashan demon undergoes a transformation, and who himself lives alone in a European club, a colonial vestige once inhabited by the autocratic Mackenzie Sahab as he was called. আমি যে সময় থেকে মাসান শুরু করি তার পূর্বে বেশ কিছুটা সময়, যে সময়টা আমি হাতড়ে বেড়াচ্ছিলাম এই উত্তরবঙ্গের মাটিতে বসে দেশজ কী নিয়ে কাজ করা যায়, ছবির ভাষা, ছবিতে দেশজ জিনিস বিষয়বস্তুগুলোকে কিভাবে ঢোকানো যায়, সেখান থেকে খুঁজতে খুঁজতে একটা সময় এই খোঁজ সাইকেল নিয়ে গ্রাম থেকে গ্রামান্তর করতে শুরু করি। পৌঁছে যাই বিভিন্ন দূর দূরান্তের গ্রামে, এবং গ্রাম বুড়োদের সাথে কথা বলি, ছোট বাচ্চাদের সাথে কথা বলি, মহিলাদের সাথে কথা বলি। এইভাবে আকর খুঁজতে থাকি। আকর খুঁজতে খুঁজতে একদিন আমি যেটা খুঁজছিলাম, আমি যেটা চাইছিলাম সেটা পেলাম। পরিচিত হলাম মাসান লোকশিল্পীদের সাথে। অদ্ভুত রকমভাবে একটা প্রাচীনতম লোকশিল্প যে আমাদের এই অঞ্চলে অবস্থান করছে সেটাকে দেখতে পেলাম এবং আশ্চর্য হয়ে গেলাম। Man creating God, man being treated by God, or should one say, demon.
In their art is ritual, for in ritual lies salvation. দাদা টাইম নাই এলা এই মোক একখানা যাওয়া নাগিবে এইগিলা কাজ ধরিয়া এইগিলার সমস্ত রেডি হয়ে গেছে এলার নিগে পৌঁছাবা নাগিবে তারপর কত দেন না দে সংসারও তো চলে না আর ইয়ালে মেয়ে ছেলে নিয়া কাজগুলা করে নি আর কাজটার ফিনিশিংও দেখালো কাজটা মনে করো রূপ চেহারাটায় একটা মাসান বানালেও বহুত কাজ আছে লেখালেখি আছে রং আছে বিভিন্ন রকম শলা পাওয়া যায় না যেই রকম শলার সেই রকম কাজ হয় কিন্তু এলা শলায় হয়ে গেছে চিকন আমার এঠে আপত্তিটা বেশি সমস্ত লোকেরে আমার ঠে আপত্তিটা বেশি এলা এই নিয়ে ওই তো দাদা ভাইয়া করে মাপ সাপ হাত জোর করিয়া বলে পয়সা নেয় দাদা আচ্ছা নে তোর মোর বেটার বিহাও মুই পারেছ নাই তুই নে এলা কি করি ওই নিবে না গেছে যা দেশে ওইটাই Yet in today's world, there are no takers. Gods and demons remain unsold, untouched. It is difficult, very difficult, for God and demon and artist. Survival seems but a dream.
আমি যে এটা কাজ করি কাজটা সবারই উন্নতি করার জন্য করি, কিন্তু মানুষের উন্নতি হয়, কিন্তু আমাদের তো একদম দুঃখ আর কষ্ট করতে করতেই আমি এই কাজটা দিই হয়, আমাদের তো কিছু উন্নতি হয় না, তাহলে আমি কিভাবে সংসার চালাবো এখানে। এর সাথে সাথে আমার মধ্যে ভাবনা শুরু হলো যে বিষয়বস্তুর মধ্যে কিভাবে সাবজেক্টে ঢুকছি যাতে করে মাসানের যে প্রাচীন যে কথা, যে লোককথা, তার থেকে বেরিয়ে এসে মানুষের ঘরের ড্রয়িং রুম পর্যন্ত কি করে মাসানকে পৌঁছে দেওয়া যায়। এই মাসানকে পৌঁছে দিতে গিয়ে যেটা আমি দেখছি, প্রথম অবস্থায় আমার যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছে ওই নেপালি হ্যান্ডমেড পেপারের উপরে পরীক্ষামূলক কাজ। সেই পরীক্ষাতে দেখতে পাচ্ছি ভেসে আসছে, যেহেতু নাকি তাদের সাথে এত বেশি মিশে পড়েছিল, তাদের দৈনন্দিন জীবনের যে জীবন কষ্ট সেইগুলো যেন ব্যক্ত হতে থাকলো রঙের মাধ্যমে। দেখলাম ছবিতে জোরালো রঙের অভাব, কারণ আমিও কোন সময় একটা নিজেরই অজান্তে নিবৃত্তে নির্জনে দাঁড়িয়ে ওদের মতন করে ওদেরই একটা মন হয়ে গেলাম। কলকাতায় বারুইপুরে আমাদের স্যার ছিলেন হিরণময় কর্মকার, ওখানে আমি শোলার কাজে প্রশিক্ষণ নিয়েছি আমি, এবং সার্টিফিকেটভুক্ত আমি একজন মালাকর হিসেবে গণ্য হয়েছি। তথাপি কিন্তু আমাদের প্রতি সরকার কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। আমার মনে হয় সরকার যদি আমাদের প্রতি কোনো রকম গুরুত্ব দিয়ে দেয়, হয়তো আমাদের যে শোলার যারা শিল্পী, আমরা কুটির শিল্প বাড়িতে বসে আমরা কিন্তু উন্নতি হতে পারবো। এই অঞ্চলটায় মালাকার সম্প্রদায়ের মধ্যে একটি জায়গা বহন করে। এই মালাকারদের মধ্যে এই যে পট শিল্প, এটাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা ফণী একটা করে যাচ্ছে। সেইখানে ফণীর কথার থেকে যেটা বেরিয়ে এলো একটা হতাশা, যে আগামী দিনে এই শিল্পটা কোথায় যাবে, অবলুপ্ত হয়ে যাবে কি। সেইখান থেকে ফণীর চাহিদা রইল সকলের কাছে, সমস্ত মানুষের কাছে, এই শিল্পটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, শিল্পটাকে কিভাবে বাঁচানো যায়। আমি যেন প্রতিনিয়ত গাছ দেখি, বাড়ি দেখি, মানুষ দেখি, যাই দেখি মাসানের ফর্মে। পশু পাখিগুলোকেই দেখছি
সেগুলো যেন মাসানের ফর্মে দেখতে শুরু। বিড়াল দেখছি মাসান, এই যে মাসানের যে চোখ, মাসানের যে মুখোশের যে আকৃতি, মাস্কের যে ফর্ম, এই ফর্মটা কিন্তু একটা হিউজ ব্যাপার ছবির জন্য। নিহার এই 18টা মাসান নিয়ে কাজ করেছেন। এই মাসানগুলোকে তিনি ধর্মীয় স্তর থেকে নিয়ে এসে লৌকিক স্তরে শুধু নয়, আজকের আধুনিক যে শিল্পরূপ তাকে ভেঙে, তার আঁকার মধ্যে দিয়ে তিনি ভেঙে সেটাকে একেবারে আধুনিক জীবনের যে দুঃখ দারিদ্র্য, জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামটাকে রূপ দিয়ে সারা পৃথিবীর কাছে সেটাকে নতুনভাবে তুলে ধরেছেন। এখানটাই নিহারের কৃতিত্ব। Nihar's world is a tremulous one, a bizarre melange of Mashan and modernism, where the colonial shadow of Mackenzie Sahab still remains, in the ghostly bathtub where he breathed his last. Death and art, and the art of the demon slowly dying out.